ভারত প্রস্তুতি নিচ্ছে। এত মিসাইল টেস্ট, এত নোটাম জারি করা, এত চটজলদি সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, সার্ভে শিপ বার করা, এটার পিছনে আমি 100% দেখতে পাচ্ছি যে ভারত প্রস্তুতি নিচ্ছে। আমাদের রাজ্যে একজন বলেছিলেন যে আমার কাছে এমন একটা কমিউনিটি আছে না, 1 মিনিটে শেষ করে দেবে। তেমনি পাকিস্তান বলছে আমরা যুদ্ধ করে দেবো, শেষ করে দেবো। রিয়েল থিংস ডোন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। যুদ্ধ করবে কিভাবে ভারতের সাথে, কি দিয়ে যুদ্ধ করবে? 2 টুকরো তো পাকিস্তানকে করা হয়েছে, এখন আরো টুকরো করতে হবে। বলা হচ্ছে নাকি 12টি নিউক্লিয়ার হেড, ওয়ার হেড একদম রেডি। আগে এগুলো রেডি থাকতো না, মানে ডেলিভারি সিস্টেম, দ্য নিউক্লিয়ার ওয়ারহেড অ্যান্ড দ্য মিসাইল আলাদা আলাদা থাকতো, এখন ওটা নাকি সেট করে রাখা হয়েছে। নালায়েক বংশধর হলে সে কতটা খারাপ করতে পারে দল। হ্যাঁ, আজকে দেখলাম যে পুরো দলটা নাকি ভেঙে গেছে, ফুল টুল সব আলাদা হয়ে গেছে। আজকে এখানে পশ্চিমবঙ্গের কথা বলছি, সেই রকম ওইখানে একটা নালায়েক বংশধর হলে, যে যার বাবা প্রাইম মিনিস্টার ছিল, মা প্রায় প্রাইম মিনিস্টার ছিল, মানে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বাবা ছিল, বাবার মা ছিল, সেই ঠাকুমার বাবা ছিল, তো সে কিছুই করে উঠতে পারছে না। একটার পর একটা স্টেট হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সে দেখে যাচ্ছে, কারণ বারবার তাকে লঞ্চ প্যাড দেওয়া হচ্ছে আর মিসাইলটা গিয়ে মুখ থুবড়ে পড়ছে। সে মহাকাশে ওই এসকেপ ভেলোসিটিটা আর পাচ্ছে না। আগের বাজেট গুলো হতো পশ্চিমবঙ্গে, আমি যেটুকুনি দেখেছি, কলতলার বাজেট, মানে ট্রেডমিল করতে করতে বাজেট, নিজে বলছেন আমি ট্রেডমিল করতে করতে বাজেট বানিয়েছি। 10 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছেন একজন ট্রেডমিল করতে করতে। সেইখানে এটা একটা মুক্তির বাজেট। হ্যাঁ, এটা কলতলার বাজেট থেকে রাজপথের বাজেট, উন্নয়নের রাজপথের বাজেট, প্রথম কথা। নমস্কার স্যার, ক্যাম্পেইন কলিং মিডিয়া আপনাকে স্বাগত। আজকের দিনটা তো অবশ্যই ইম্পর্টেন্ট। আমি আজকের দিনের তাৎপর্যে আসবো, কিন্তু তার আগে আমি বেশ কয়েকটা প্রশ্ন আপনার সামনে রাখবো। সেটা হলো এনএস দুনাগাড়ি, আইএনএস অগ্রয় এবং আইএনএস সংশোধক, এই ৩টি যুদ্ধজাহাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গার্ডেন রিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে এই ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। ভারত ঠিক স্যার আরো কতটা শক্তিশালী হলো এবং এর প্রয়োজনীয়তা কতটা ছিল বলে আপনি মনে করছেন, যদি একটু বলতেন? হ্যাঁ, দেখুন, আমি টেকনিক্যাল ব্যাপারগুলোতে যাচ্ছি না খুব বেশি। একটি হচ্ছে ফ্রিগেট, মানে যুদ্ধজাহাজ, যেটা ব্রহ্মস মিসাইল ছুটতে সক্ষম। আর আরেকটি হচ্ছে টর্পেডো, মানে সাবমেরিনকে লোকেট করে শ্যালো ওয়াটারে টর্পেডোকে ছুড়ে সাবমেরিনকে আর কি বিপর্যস্ত করতে সক্ষম। আর অন্যটি সার্ভে করে। এই তিনটে একটা সেট বলতে পারেন। এবার নেভিতে কি হয়, আমাদের যখন জাহাজ বেরায়, জাহাজ কখনো একলা বেরায় না। যদি একটা এয়ারক্রাফট ক্যারিয়ার বেরোয়, তার সাথে আরো 7-8টা জাহাজ বেরোয়, ফ্রিগেট থাকে, ডেস্ট্রয়ার থাকে, সাবমেরিন থাকে, সেই এয়ারক্রাফটের ফুয়েল ক্যারিয়ার থাকে, লজিস্টিক শিপ থাকে। তেমনি খালি একলা বেরায় সাবমেরিন। এবার আপনি যদি দেখেন, গত 2 বছরে ভারত প্রায় 33টি যুদ্ধ জাহাজ এক এক করে জলে নামিয়েছে। এই বছরে গত 12 মাসে 19টি যুদ্ধ জাহাজ জলে নামিয়েছে। এটা চারটিখানি কথা না, এরকম হয় না। কোথাও একটা তাড়াহুড়ো লেগেছে ভারতের, সমুদ্রের উপরে তাদের যুদ্ধের ক্ষমতাটা বাড়াবার। এটা ছাড়া আরেকটা জিনিসও সাথে সাথে হচ্ছে, সেটা হচ্ছে খুব মিসাইল টেস্ট করছে ভারত, পর 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 পর। কিছুদিন আগে অগ্নি MIRV হলো, তার আগে আরেকটা মিসাইল টেস্ট করেছিল, যেটা আমেরিকার টমহক মিসাইলের সমতুল্য। এইবার কেন করছে ভারত? তার কারণ হচ্ছে, আমার মনে হয় যে ভারত প্রস্তুতি নিচ্ছে একটা বাজে দিনের জন্য বা একটা ডিসিশনের জন্য, এবং সেটা যে কোনো দেশের সাথে হতে পারে। এবং আমি পুরো ব্যাপারটাকে সামগ্রিকভাবে দেখছি। ভারতের এই 3টে জাহাজ ছাড়াও কিছুদিন আগে একটি নিউক্লিয়ার সাবমেরিন আমাদের প্রধানমন্ত্রী জলে নামান, আমরা কমিশনিং বলি আমাদের ভাষায়। তো এবং এই 3টি এখন হলো, এরপরে আরো লাইন আপ আছে, এটাই শেষ না। এত কেন? এটা হয় না, 10 বছরে হয় না এটা, সেটা 2 বছরে হয়ে গেল। ভারত প্রস্তুতি নিচ্ছে, আমাদের ভরসার কারণ, আশ্বস্ত হবার কারণ, এবং যারা শত্রু দেশ তাদের জন্য এটা একটা চিন্তার কারণ। কেন বলছে এই কথা? আমি রিসেন্টলি যা ইন্টারন্যাশনাল সিচুয়েশনটা যেটা বুঝছি, তাতে পাকিস্তান তো আমাদের শত্রু ছিলই। পাকিস্তানের তো কোনোদিন কোনো অসুবিধা ছিল না আমাদের শত্রু হিসাবে চিহ্নিত করতে। বাট হালে আমাদের কিছু নতুন শত্রু জুটেছে, এবং তারা শত্রু এখনো শত্রুর পর্যায়ে না আসলেও
তাদের মনোভাব, তাদের আচার আচরণ, তাদের বিচার সমস্ত কিছু শত্রুতার পর্যায়ে পড়ছে। আমি সোজাসুজি বলছি যে আমার বাংলাদেশকে এখন মনে হয় ইস্ট পাকিস্তান আবার হয়ে গেছে। ৭১-এর আগে বাংলাদেশ যেটা ছিল, ওইদিকে ওয়েস্ট পাকিস্তান, এদিকে ইস্ট পাকিস্তান, আবার সেটা হয়ে গেছে। চীন তো আমাদের সাথে চিরাচরিত একটা সম্পর্ক আছে, বাট এই মুহূর্তে চীনের মনে হয় না সেই জায়গায় কিছু আছে, কারণ চীন এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে এই মুহূর্তে তারা চাইছে না যে কোনো যুদ্ধের জড়াতে। সেখানে কোথাও আমার মনে হচ্ছে বাংলাদেশ শিকার হচ্ছে পাকিস্তানের ফন্দির গুলোকে কাজে লাগাতে, যেভাবে নানান ইন্ডিকেশন পাচ্ছি বাংলাদেশের। সেখানে যেমন আজকে বাংলাদেশের প্রাইম মিনিস্টার মালয়েশিয়াতে, উনি প্রথম বিদেশ সফর শুরু করলেন মালয়েশিয়া দিয়ে, তারপরে চীনে যাচ্ছেন। এবং ওখান থেকে ওনার যে দলবল গেছে তাদের যখন জিজ্ঞেস করা হচ্ছে ভারত নিয়ে, যে সাধারণত তো ভারতে আসে, আপনারা ভারত দিয়ে শুরু করলেন না, বলছে সবার কাছে যাব আমরা, এমন কোনো ব্যাপার নেই, একটা তাচ্ছিল্য তুচ্ছিল্য করার ব্যাপার। এইটা তারা কেন করছে? তাদের মদত আছে। কে মদত দিচ্ছে, কে বুদ্ধি দিচ্ছে আমি জানি না। ভারত প্রস্তুতি নিচ্ছে। এত মিসাইল টেস্ট, এত নোটাম জারি করা, এত চটজলদি সাবমেরিন, ফ্রিগেট, ডেস্ট্রয়ার, সার্ভে শিপ বার করা, এটার পিছনে আমি 100% দেখতে পাচ্ছি যে ভারত প্রস্তুতি নিচ্ছে। এবং ওভারঅল সেটাই পারপাস। ভালো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স করেছে এটা, মানে আত্মনির্ভর ভারতের মেক ইন ইন্ডিয়া প্রজেক্টের একটা বড় প্রজেক্ট। 80% শুনতে পাচ্ছি সবকিছু নিজেদের এখানেই হয়েছে। অত্যন্ত খুশির খবর। বাট ওভারঅল আমি দেখতে পাচ্ছি যে একটা চান্স আছে বড় কিছু হবার। ভারতের বিরুদ্ধে একদম ফের কিন্তু যুদ্ধের হুঁশিয়ারি দিচ্ছেন একদম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ। এবারেও একদম নয়াদিল্লির সঙ্গে সংঘাতের কারণ হিসেবে সিন্ধু জলবন্টন চুক্তির প্রসঙ্গ উত্থাপন করেছেন তিনি, এবং এই যে চুক্তির লঙ্ঘনকে কার্যত পাকিস্তানের জাতীয় নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ বলে অভিহিত করছেন তিনি। পাক প্রতিরক্ষা মন্ত্রী বললেন যে জল আমাদের জাতীয় সুরক্ষারই অংশবিশেষ। যদি আমাদের মনে হয় যে আমাদের জাতীয় নিরাপত্তা ঝুঁকির মুখে পড়ছে, তাহলে আমরা ভারতের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধের পথে হাঁটবো। কি বলবেন? দেখুন, ইনি যিনি খোজা আসিফ আপনি নাম বললেন, প্রথম কথা হচ্ছে এনার একটাই অসুখ, সেটা হচ্ছে ইনি কথা বলে যান। এনাকে কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল একটি ইন্টারন্যাশনাল মিডিয়া যে আপনারা বারবার বলছেন যে ভারতের নাকি আপনারা 6টা রাফেল মাটিতে নামিয়ে দিয়েছেন, তো এটার আপনার কাছে প্রমাণ কি? তখন ইনি বলেন আমি সোশ্যাল মিডিয়া দেখেছি। তো এনার কথাটাকে অত সিরিয়াসলি নেওয়ার না, বাট ইনি কেন বলছেন? এনাকে দিয়ে বলা হচ্ছে। কে বলা করাচ্ছে? আসিম মনির বলা করাচ্ছে। প্রাইম মিনিস্টার পাকিস্তানের যা বলবেন আপনি ধরে নেবেন ওটা আসিম মনির নোটবুকে লিখে ওনাকে দিয়েছে, উনি খালি পড়ছেন। এনার জন্য তাই যতগুলো পাকিস্তানের মুখ মুখ থেকে আওয়াজ আসে পৃথিবীতে, সেগুলো পাকিস্তানের আর্মি চিফ আইএসআই এরা ডিসাইড করে। তাহলে এরা এটা কেন বলছেন? কারণ ভারতের এই অ্যাকশনে পাকিস্তানে এখন কষ্ট হচ্ছে, আরো কষ্ট হবে। কারণ এই ইন্দাস সিন্ধু নদীর জল চুক্তিকে ভারত যে হেল্ড ইন অ্যাবেন্স করে দিয়েছে, সেটাতে তারা ইন্টারন্যাশনাল ভাবে চেষ্টা করেছিল ভারতের উপর চাপ সৃষ্টি করবার। ভারত যায়ই নেই, বলে যে এখানে ইন্টারন্যাশনাল কোনো ল খাটে না। একদম সত্যি কথা, লিগালি জানে যে এটা লোকাল স্ট্যান্ডার্ড নেই, বাট তাও তারা চেষ্টা করেছিল যে এটা তোমাদের কেসই না, আমরা যাবোই না, আমরা রিপ্লাইও করবো না, যা করবার করে নাও। এবার এরা বলছে যে আমরা কিন্তু যুদ্ধ করতে পারি। এইরকম আমরা কিন্তু দেখি যখন মানুষ মরিয়া হয়ে যায়। লোকালি আপনি যদি দেখেন, আমাদের রাজ্যে একজন বলেছিলেন যে আমার কাছে এমন একটা কমিউনিটি আছে না, 1 মিনিটে শেষ করে দেবে। তেমনি পাকিস্তান বলছে আমরা যুদ্ধ করে দেবো, শেষ করে দেবো। রিয়েল থিংস ডোন্ট হ্যাপেন দ্যাট ওয়ে। যুদ্ধ করবে কিভাবে ভারতের সাথে? কি দিয়ে যুদ্ধ করবে? ব্রাহ্মস দিয়ে? চায়নার থেকে ধার করে আনা কিছু ফেলে দেওয়া জিনিস দিয়ে? তুর্কির সাপোর্ট দিয়ে? তুর্কি তো নিজে কাঁদছে এখন যে আমরা কি বোকামি করেছি, কয়েক বিলিয়ন ডলার আমাদের লস হয়ে গেছে পাকিস্তানকে সাপোর্ট করতে গিয়ে। উপর থেকে তুর্কির যারা শত্রু, গ্রিস, তাদেরকে আমরা ব্রহ্মস দিয়েছি, সেটা নিয়ে তুর্কি ইউএনে গেছে। ভারত কি করে দিতে পারে? চীন কতদূর সাপোর্ট করবে? আর ভারত কি একসাথে পারবে না এদেরকে টেক অন করতে? আমার তো মনে হয় পারবে। ভারতের কাছে এই জন্যই তো অগ্নি 5 MIRV টেস্ট করছে, এই জন্যই তো নিউক্লিয়ার সাবমেরিন টেস্ট করছে। এবং সেখানে পাকিস্তানের তো নেই নিউক্লিয়ার সাবমেরিন, পাকিস্তানের এয়ারক্রাফট ক্যারিয়ারও নেই। অন্যের ধার করা জিনিস দিয়ে কি করবে, কতদিন করবে? এবং সেখানে বাংলাদেশ দোসর হয়েছে এখন। তো আমার মনে হচ্ছে যে একটা জবাব দেবে। স্যার, একটা প্রশ্ন করব যে
অপারেশন সিঁদুরে কি এদের শিক্ষা হয়নি কোথাও গিয়ে? এই যে অপারেশন সিঁদুর কিছুদিন আগে হলো, তাতেও কি কোথাও গিয়ে দমলেন না? তারপরেও একাধিক যে স্টেটমেন্ট তাদের তরফ থেকে আসছে, এগুলো ঠিক কিসের ইঙ্গিত দিচ্ছে? দেখুন, পাকিস্তানের সাইকেতে না খুব ডিপলি, গভীরভাবে এই ক্ষতটা আছে। 1948-এ কাশ্মীরে হারা, তারা তো এসছিল আমাদের শ্রীনগর নিয়ে নিতে, কাশ্মীর নিয়ে নেবে 48-এ। তারপরে সেখানে যা হয়েছে সবাই জানে। তারপরে 1965, 71, 71-এর ওই ছবিটা, যেটা ভারত আবার সারা পৃথিবীকে দেখাতে থাকে। যে কেউ বিদেশের আসবে জেনারেলি দেখবেন ওই ছবিটার সামনে ভারত একটা ফটো নেয় তার। তো এইগুলোতে পাকিস্তানের মনে গভীর একটা বেদনা আছে, এবং সেই বেদনার থেকে একটা আক্রোশ, একটা প্রতিশোধ স্পৃহা পাকিস্তানের যে কোনো আর্মি অফিসারদের ডিএনএ তে আছে। এবার আর্মি অফিসাররা পাকিস্তানের দেশটা চালায়, ইকোসিস্টেমটা চালায়। ধরুন আমি মানে উদাহরণস্বরূপ দিচ্ছি, ধরুন আমার ডিএনএ তে আছে যে আমি পাকিস্তানের সাথে যুদ্ধ করতে চাই, বা আমাদের আর্মির যে চিফ তার আছে, বাট তিনি কিন্তু ইচ্ছা করলেও পারবেন না, কারণ আমাদের দেশটা চলে সিভিলিয়ান কন্ট্রোলে। আমাদের মন্ত্রীরা যদি বলে না এখন কোনো যুদ্ধ ফুদ্ধ হবে না, চুপচাপ বসে থাকো, তাহলে তিনি চুপচাপ বসে থাকবেন। এখানে উল্টো, এখানে ওনারা ডিসাইড করে। নওয়াজ শরীফ নিজে বলেছিলেন আমি জানতে পারিনি পারভেজ মুশারফ কার্গিলে এরকম করছে, কারণ ওই সময় উনি বাস যাত্রা করছিলেন অটল বিহারী বাজপেয়ীর সাথে, এবং অটল বিহারী বাজপেয়ী একটা কবিতা লিখেছিলেন লাহোরে গিয়ে, আব জং নেই হোনে দেঙ্গে। এইসব যখন চলছে ওটা তখন কার্গিল অকুপাই করছে, তার 1 মাস পরে কার্গিল শুরু হয়ে যায়। তো ফলে ওইখানে দেশটা চালায় মিলিটারি। তো তাদের কাছে ওই 71-এর ওই ছবিটা না, ওটা ওরা নিতে পারে না। ওই ছবিটা ওরা রাত্রিবেলায় বোধহয় ঘুমায় যখন, ওই ছবিটা ওদেরকে তাড়া করে, যে 93,000 সৈন্য সারেন্ডার করছে, এটা চারটিখানি কথা না। ওই ছবিটাকে ওরা ডিনাই করতে পারবে না। সিন্দুর নিয়ে ওরা বলছে আমাদের নাকি সব লাফাইল টাফাইল ভেঙে গেছে, সবই ওরা জিতে গেছে, সবকিছু ফিল্ড মার্শাল বানিয়ে দিয়েছে নিজেদের লোককে। ভারতের কোনো অসুবিধা নেই, তোমরা আবার জিতে যাও। সিয়াচিন গ্লেশিয়ার বলুন, 71 বলুন, 65 বলুন, আপনার 1948 বলুন, সব জায়গায় পাকিস্তান তো এটা ওদের অভ্যাসে দাঁড়িয়ে গেছে। অফ সিঁদুর যেটা আপনি জিজ্ঞেস করলেন সেই প্রশ্নে, যে ওদের শিক্ষা হয় না, না ওদের শিক্ষা হয় না। স্যার, এই যে পরমাণু অস্ত্র নীতিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন করে ফেলেছে ভারত। প্রথমবারের মতো 12টি পরমাণু ওয়ারহেড মানে উৎক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র সহ পরমাণু অস্ত্র মোতায়েন করেছে ভারতীয় সেনা। আন্তর্জাতিক অস্ত্র নজরদারি সংস্থা স্টকহোলম ইন্টারন্যাশনাল পিস ওয়াচ ইনস্টিটিউশন এর সাম্প্রতিক রিপোর্টে এই দাবি করা হয়েছে। এই প্রথমবার শুধুমাত্র পরমাণু অস্ত্র ভান্ডারকে কেবল মজুদ হিসেবে নয়, বরং কার্যকরভাবে দ্রুত ব্যবহারের উদ্দেশ্যে মোতায়েন করা হয়েছে। এই যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র এবং নতুন পরমাণু অস্ত্রবাহী ডুবোজাহাজের তাৎক্ষণিক ব্যবহারের উপযোগী পরমাণু অস্ত্র মোতায়েন করার এই উদাহরণ উচ্চতর মানে প্রস্তুতির ইঙ্গিতবাহী বলে জানানো হচ্ছে রিপোর্টে। এর পেছনে ঠিক কি কি কারণ থাকতে পারে বলে মনে করছেন? খুব ইন্টারেস্টিং প্রশ্ন আপনার। দেখুন, এই কথাটা ভারত কিন্তু কোথাও বলেনি। লিক কে করেছে এই কথাটা? সিপ্রি বলে একটা অর্গানাইজেশন। তারা কোত্থেকে জানলো? তারা নিশ্চয়ই জেনেছে। তার মানে ভারত চেয়েছে, আমি যেটুকুনি বুঝি, এটা চাউর হোক, কিন্তু আমরা বলবো না। ভারত কেন চাইলো? ভারত নিজের পলিটিক্যাল ইচ্ছে বোঝাচ্ছে। ভারত নিজের রাজনৈতিক আর সামরিক, অর্থনৈতিক ইচ্ছা শক্তি, কূটনৈতিক ইচ্ছা শক্তি জাহির করছে এইটা সিপ্রিকে দিয়ে লিক করিয়ে। যে 12টা নাকি শুনতে পাচ্ছি আমি, যে দেখুন এই যে নিউক্লিয়ার অ্যাসেটস গুলো থাকে, এগুলো মাটি থেকে ছোড়া যায়, আকাশ থেকে ছোড়া যায়, আর জলের তলা থেকে সাবমেরিন দিয়ে ছোড়া যায়। সব থেকে খতরনাক হচ্ছে জলের তলারটা, কারণ ওটা দেখা যায় না কোথায় আছে। মাটির গুলো দেখা যাবে, লোকে জানতে পারে যে এখান থেকে নিউক্লিয়ার লঞ্চ হতে পারে। আর আকাশ থেকে যখন এয়ারফোর্সের প্লেন উপরে উঠেছে, যেমন করে হিরোশিমা নাগাসাকিতে ফেটেছিল, আরো মডার্ন ওয়েতে সেরকম ভাবে ফেলা যায়। আর আরেকটা হচ্ছে পরমাণু, যেটা জলের তলা থেকে, গভীর জলের তলা থেকে সাবমেরিন মেরে দিল, বেরালো, ওটা বেরিয়ে গেল, কেউ জানতে পারবে না, তারপর সাবমেরিন ওখান থেকে চলেও যাবে। তো এইটা বলা হচ্ছে নাকি 12টি নিউক্লিয়ার ওয়ারহেড একদম রেডি। আগে এগুলো রেডি থাকতো না, মানে ডেলিভারি সিস্টেম, দ্য নিউক্লিয়ার ওয়ারহেড অ্যান্ড দ্য মিসাইল আলাদা আলাদা থাকতো, এখন ওটা নাকি সেট করে রাখা হয়েছে। এটা যে ভারত প্রথম করেছে পৃথিবীতে তা না, রাশিয়া আমেরিকা অনেক আগের থেকেই করে বসে আছে, অনেক বেশি নাম্বারে, বাট ভারতও করেছে। এবং এটা বলছে সিপ্রি, অন্য একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তাদের বলার উদ্দেশ্যটা কি? তারা আমাদের হয়ে ব্যান্ড বাজাচ্ছে তার মানে,
কারণ ভারত তো বলেনি, ভারতের এনএসএ তো বলেননি, আমাদের প্রাইম মিনিস্টার বলেননি, ডিফেন্স মিনিস্টার বলেননি, পাকিস্তানের খোজা শরীফ আর অন্যান্য লোকেরা রোজ 4বার করে নিউক্লিয়ার বোমের কথা বলতো। আগে ইমরান খান বলতো, তা ইমরান খান জেলে। তো এখন এদের কেউ দুবাইয়ে পালিয়ে যায় বলে, কেউ অন্য কোথাও চলে যায়, কেউ ওখানেই ফাঁসি দিয়ে দেয়। তো এবার হচ্ছে কি যে আমরা এটা 12টা নিউক্লিয়ার ওয়ারহেড রেডি টু ফায়ার কেন রাখছি, তার মানে আমরা ডিসিশন নিতে প্রস্তুত আছি। ইটস এ পলিটিক্যাল মেসেজিং, ইটস এ ডেটারেন্ট বাই ইটসেলফ। এইটা করে দিল, সিপ্রি বলে দিল, এরপরে অনেক লোকের ঢোক গেলা শুরু হয়ে গেছে, বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যাবে ভারতের প্রতি। অ্যান্ড দ্যাটস এ গুড নিউজ। এবং সেখানে খালি যে ছোটখাটো দেশ, এই মানে খুচরো দেশগুলো, বাংলাদেশ পাকিস্তান তা না, বড় দেশরাও, চীনের মতো দেশ, আমেরিকার মতো দেশ, একটু সম্ভ্রম বেড়ে যাবে। এই যে মানে ফ্রান্সের অ্যাভালে শহরে G7 শিশু সম্মেলনের যে পার্শ্ব বৈঠকের পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একদম ভূয়সী প্রশংসা যে করলেন, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশ্বের অন্যতম শীর্ষ নেতা হিসেবে বর্ণনা করে 4টি গুণের কথা উল্লেখ করছেন এবং রীতিমতো বলছেন যে প্রধানমন্ত্রীর 4টি গুণের কথা যে তিনি বলেছেন সেগুলি হলো ভারতকে যুদ্ধ থেকে দূরে রাখার একটা ক্ষমতা, দেশের অর্থনৈতিক অগ্রগতি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং এমন একটি নেতৃত্বের ধরন যা শান্ত স্বভাব, অনমনীয় দৃঢ়তার এক অনবদ্য মিশেল। G7 শিশু সম্মেলনের পরে এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্পকে বর্তমান বিশ্বের দুজন শ্রেষ্ঠ রাষ্ট্রনেতার নাম জিজ্ঞাসা করা হলো। তিনি প্রথমে চীনের প্রেসিডেন্ট সি জিনপিং এর নামটা যেরকম উল্লেখ করলেন, এরপরেই মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম। তার কথায় এরাই বর্তমানে বিশ্বের দুই শ্রেষ্ঠ নেতা। কি বলবেন? দেখুন, উনি দুনিয়াটাকে দেখেন ক্ষমতা দিয়ে, এবং সেখানে একটা যিনি বুলি হন বা এরকম যিনি একটু গুন্ডা প্রকৃতির মানুষ হন, তার কাছে যখন কেউ সৎ সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়ে যায়, যেটা চীন দাঁড়িয়েছে, ভারত দাঁড়িয়েছে, ছোটখাটো কিছু দেশ তারা দাঁড়াবার চেষ্টা করেছে, বাট তাদের সাইজের জন্য বা তাদের মিলিটারি সাইজের জন্য বা তাদের বাধ্যবাধকতার জন্য তাদেরকে উনি প্রায় ক্রাশ করে দিয়েছেন। ফর এক্সাম্পল, যেটা ভারতের সাথে করতে পারছেন না, চীনের সাথেও করতে পারছেন না। ওনার কিন্তু ইচ্ছে আছে পুরো দমে এদের সাহায্য করবার, দুজনকেই, যাদের আপনি নাম নিলেন, কিন্তু পারছেন না। স্ট্রংলি ভারত যেভাবে করেছে, যে ট্যারিফ লাগিয়ে দে, তুই তোর যত ট্যারিফ লাগাবার দম আছে লাগিয়ে দে, আমরা আমাদের মতো খেলবো। এবং একবারও ভারত বলেনি কোনো ফোরামে যে ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের যুদ্ধ থামিয়েছে, আমাদেরকে সাহায্য করেছে, একবারও বলেনি। উনি চাইছিলেন একবার বলুক অন্তত। পাকিস্তান 10বার বলেছে, উনি নিজে 100বার বলেছেন। ভারত উল্টে যখন আমাদের প্রাইম মিনিস্টারকে কোণঠাসা করে দেওয়া হয় পার্লামেন্টে, উনি বলেছেন কারো ফোন আসেনি আমার কাছে। বাট একবারও ভারত বলেনি যে আপনি করেছিলেন, যেটা উনি শুনতে চাইছেন। এই যে জায়গা যে ট্যারিফ লাগাও তুমি, দেখা যাবে, এটা অটল বিহারী বাজপেয়ী আগে করেছিলেন যখন উনি নিউক্লিয়ার টেস্ট করেছিলেন 1999-এ। তার আগে ইন্দিরা গান্ধী করেছিলেন 1971-এ। তো এই দেশগুলো যারা মানে সাম্রাজ্য দেশ, সিভিলাইজেশনাল কান্ট্রিজ, ইরান, আফগানিস্তান, ভারত, এদেরকে ইনি বুঝতে পারেন না। কারণ ইউরোপ ওনার কাছে হচ্ছে সাদা চামড়ার লোকগুলোর লোক আর কি, যে ওনারা দেখেন যে এত কন্ট্রোল করা যায়। আর পাকিস্তান তো কোনো পাকিস্তানের তো কিছুই নেই, তো পাকিস্তান তো ঠিক আছে। হুম। তো এবার পয়সা টয়সা নেই, তো যে পয়সা দেবে একটু তার হয়েই করবে। এবার কি হচ্ছে যে ইউরোপের আপনি যদি দেখেন ফ্রান্স, জার্মানি 6 কোটি 7 কোটি লোক, আমাদের ইউপিতে 25 কোটি লোক, ওয়েস্ট বেঙ্গলের 10 কোটি লোক। তো ফলে কি হচ্ছে যে উনি ব্রিটিশরা পালিয়ে গিয়েছিল যখন আমাদের কিছু ছিল না হাতে, তো উনি সেইগুলো পড়েন না, ফলে ওনার আইডিয়া নেই। বাট উনি এখন বুঝতে পারছেন যে এদেরকে আমি কন্ট্রোল করতে পারবো না, তাই প্রশংসা করছেন। একটা বিষয় জানবো আপনার কাছে, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বহুল চর্চিত যে বন্ধুত্ব, এবং সেই বন্ধুত্ব নিয়ে এবার একদম বিস্ফোরক আক্রমণ শানাচ্ছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার একটি জনসভায় দাঁড়িয়ে তিনি দাবি করলেন যে এই দুই নেতার অতি ঘনিষ্ঠতা ভারত তো বটেই, এমনকি গোটা বিশ্বের ভবিষ্যৎ এবং বর্তমান উভয়েরই দফারফা করে দিচ্ছে। এবং খাড়গের কথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্বংস হয়েছেন এই দেশটাকে, আর ট্রাম্প ধ্বংস করেছেন পুরো দুনিয়াটাকে, অথচ একে অপরকে দেখলেই বলেন মাই গুড ফ্রেন্ড, মাই গুড ফ্রেন্ড। কংগ্রেস সভাপতির দাবি এই দোস্তির খেসারত দিতে হচ্ছে ভারতের সাধারণ মানুষকে। কি বলবেন? দেখুন, যার নাম নিলেন সে তো একটা স্পোক্স পার্সন। হ্যাঁ, উনি ফাটা বাঁশের মতো আওয়াজে এসব কথা বলে বেড়ান, বাট কার হয়ে বলে বেড়ান আপনি জানেন। তো সেই ভদ্রলোকের ইচ্ছা ছিল, যেহেতু তার দাদুর বাবা, হ্যাঁ, তার ঠাকুমা, তার নিজের বাবা সবাই প্রধানমন্ত্রী ছিল, ওনার একটু ইচ্ছা একদিন প্রধানমন্ত্রী হবে। আমি চাই উনি হোক। এই ইচ্ছাগুলো পূর্ণ করা না হলে কি হয়, অতৃপ্ত আত্মা হয়ে ঘুরে বেড়াবেন এখানে।
কারণ প্রায় 60 বছর বয়স হয়ে গেছে, এখনো ইচ্ছাটা পূরণ হয়নি। চলছে কিন্তু ইচ্ছাটা 20 বছর 23 বছর বয়স থেকে আর কি। তো উনি হতে পারেননি। তো সেই পরিবার, যেই পরিবারের সবাই প্রাইম মিনিস্টার হয়, সেখানে উনি হতে পারেননি। তো ওনার মনে একটা ক্ষোভ আছে, তো উনি ওনাকে দিয়ে এগুলো বলাচ্ছেন যে আমার এই দোস্তি খারাপ হচ্ছে। আমার মনে হয় নরেন্দ্র মোদী যদি ইগো নিজের ধরে থাকতেন আমাদের প্রাইম মিনিস্টার, তাহলে আমেরিকার সাথে দুর্ব্যবহারও করতে পারতেন। উনি একটা কথাবার্তা বলার জায়গা খুলে রেখেছেন, যেখানে কোথাও ইন্টারন্যাশনাল ফোরামে দেখা হলে হ্যান্ডশেক করা হবে, ভালো আছেন এইটুকুনি বলে বেরিয়ে যাওয়া হবে, এইটা। এবং সেইটা আমার মনে হয় দেশবাসীর জন্য উনি সেটা ঢোক গিলে করছেন, নিজের ইগোটাকে সাইডে রেখে। কারণ আমেরিকার থেকে আমরা অনেক কিছু নিই, খালি ডিফেন্স না, অনেক কিছু নিই। ওষুধ নিই, ভিসার ব্যাপার আছে, শিক্ষার ব্যাপার আছে। একটা ইগো দিয়েই যে চলে গেলাম, যেগুলো আমরা দেখেছি এখানে আমাদের স্টেটে দেখেছি যে ইগো কি করতে পারে। আরেকটাও দেখেছি যে নালায়েক বংশধর হলে সে কতটা খারাপ করতে পারে দল। হ্যাঁ, আজকে দেখলাম যে পুরো দলটা নাকি ভেঙে গেছে, ফুল টুল সব আলাদা হয়ে গেছে। আজকে এখানে পশ্চিমবঙ্গের কথা বলছি। সেই রকম ওইখানে একটা নালায়েক বংশধর হলে, যে যার বাবা প্রাইম মিনিস্টার ছিল, মা প্রায় প্রাইম মিনিস্টার ছিল, মানে ডিফ্যাক্টো প্রাইম মিনিস্টার, বাবা ছিল, বাবার মা ছিল, সেই ঠাকুমার বাবা ছিল, তো সে কিছুই করে উঠতে পারছে না। একটার পর একটা স্টেট হাত দিয়ে বেরিয়ে যাচ্ছে, আর সে দেখে যাচ্ছে, কারণ বারবার তাকে লঞ্চ প্যাড দেওয়া হচ্ছে আর মিসাইলটা গিয়ে মুখ থুবড়ে পড়ছে। সে মহাকাশে ওই এসকেপ ভেলোসিটিটা আর পাচ্ছে না। তাকে একবার বানিয়ে দেওয়া উচিত, নাহলে এই সব কথাবার্তাই বলতে থাকবেন, ওই সাইডের থেকে বলবেন। আর আমার মনে হয় এখনকার যিনি রাজনৈতিক দল যারা, তারা চায়ও যে তিনি থাকুন, কারণ তিনি থাকলে তাদের প্রধান প্রধান অপোজিশন তারা কমজোর থাকবে আমার মনে হয়। কারণ বড় বড় পয়েন্ট কিন্তু হাতছাড়া হয়ে যাচ্ছে এদের। মানে আমাদের মতো লোক যারা কিছু জানে, নিট এক্সাম, এইটা নিয়ে তারা গভর্নমেন্ট ফেলে দিতে পারতো, কিচ্ছু করেনি। ওর আন্দামানে গিয়ে সুইমিং করছে, কারণ চীন বলেছে ওখানে যেন কোনো ডিফেন্সের প্রজেক্ট না আসে, যেন বলছে এখানে খারাপ করছে এরা ডিফেন্স প্রজেক্ট এনে। তো আপনি যদি দেখেন যে তারা যদি চায় যে সাইডে সরে গেলাম, অন্য কাউকে লিডারশিপ দিয়ে দিলাম, তাহলে পার্টিটা অনেকটা উপরে উঠে যেতে পারতো। অনেক ক্যাপেবল লোক আছে, ইন্টারন্যাশনাল সব লোক আছে, এত বড় পুরনো পার্টি। হ্যাঁ, এখানেও তাই, আমাদের আমাদের পশ্চিমবঙ্গেও তাই। আপনি দেখলেন যে বংশভিত্তিক যদি কাজ করা হয়, তাহলে সেটা কোথায় যেতে পারে যদি ইনক্যাপেবল লোক হয় বা বদমাইশ লোক হয়। তো ওনারা কি বলেছেন, এর বেশি আমি বলবো না। স্যার, মল্লিকার্জুন খাড়গে কিন্তু আরো একটা অভিযোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ট্রাম্পের এই বন্ধুত্বের জেরে দেশের সাধারণ মানুষের তো দুর্ভোগ হচ্ছেই, মানে রীতিমতো দেশের মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে। তিনি সরাসরি আন্তর্জাতিক বাজারের প্রসঙ্গ টেনে বলছেন যে আপনারা দুজনে যদি এতই ভালো বন্ধু হন, তবে দেশের মানুষ কেন ভুগবে? ট্রাম্প যদি এমন নীতি না নিতেন, তাহলে বিশ্ববাজারে তেলের দাম এতটা বাড়তো না, আর তার জেরে আমাদের দেশেও পেট্রোল ডিজেলের দাম আজ আকাশ ছোঁয়া হতো না। মল্লিকার্জুন খাড়গের মতে এই বন্ধুত্ব দেশের কোনো উপকারে তো আসেনি, উল্টে ভারতের সম্মানহানি করেছে। কি বলবেন? আমি তো আবার ওনার কথার আমি উত্তর দেবো না, কারণ ওনারা কি বলবেন, ওনাকে খুদ ধরতে হবে। কেন খুদ ধরতে হবে? কেন? একটাই এজেন্ডা, দেশের ভালো করার না। ওই একটা ছেলে যে এখন বৃদ্ধ, তাকে গদিতে বসাতে হবে, দেশের ভালো না। উনি বসুন, মল্লিকার্জুন খাড়গে, আমার কোনো চিন্তা নেই। শশী থারুর বসুন, নাম নিয়ে বলছি, আরো 30টা লোকের নাম দিতে পারি। এই ছেলেটার বোনটাকে বসালেও চলবে। বাট এরা তো কসম খেয়ে রেখেছে একেই বসেই ছাড়বে না। তাই জন্য উনি কি বলছেন আমি কেন বলবো? আমি এগুলো কথায় উত্তর দেবো না। উনি জানেন না যে ট্রাম্প জোর করে ইরানের সাথে ঝগড়া বাঁধিয়েছে? সেই ঝগড়ায় জাপান, যার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, পেট্রোল ডিজেলের দাম বেড়ে গেছে, চায়নার অসুবিধা হচ্ছে, ভারতের অসুবিধা হচ্ছে, যারা এনার্জি খাক, অস্ট্রেলিয়ার অসুবিধা হচ্ছে। উনি জানেন না অনেক সভ্য দেশে ডবল হয়ে গেছে পেট্রোলের দাম, সারা পৃথিবীতে আগুন লেগে গেছে, উনি দেখছেন না? এইসব দোস্তি ফস্তি করে, এগুলো কলোকিয়াল ঝগড়া, কারণ ওইটাকে বসাতে হবে চেয়ারে, যেমন তেমন করে আর কি। আর যদি ওইটাকে সরিয়ে দেয়, আমি বলছি এর পরের ইলেকশনে বিজেপি হেরেও যেতে পারে, কারণ ওদের অনেক সাপোর্ট আছে। কিন্তু এদের তো একটাই এজেন্ডা, পরিবার। এখানেও তাই ছিল, তাই না? আজকে আপনারা বাজেট দেখেছেন, এত সুন্দর বাজেট। হ্যাঁ, আর সেটা কি হলো? এ পরিবারের ব্যাপারটা না থাকলে তো হতোই না এই ব্যাপারগুলো। এটার ব্যাপারটা যদি একটু বিস্তারিত। না না, বিস্তারিত বলবো না। দেখুন, আমি তো ইকোনমিস্ট না, বাট আমি যেটা, আমরা বাজেট অনেকগুলো দেখেছি জীবনে, আমাদের কাছে এটা একটা মুক্তি সাধারণ মানুষের কাছে, যারা একটু পড়াশোনা করে। ইকোনমিক্স তো সবাই পড়ে, দেখুন একটা লেভেল অব্দি কলেজে তো ইকোনমিক্স পড়তেই হয়, পলিটিক্যাল সায়েন্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, যারা আর্টস পড়ে এদের পড়তে হয়।
ইংলিশ। হ্যাঁ, এবার যেমন 12th অব্দি সবাই ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথমেটিক্স পড়তাম, এখন জানি না সিস্টেম হয়তো পাল্টে গেছে। হ্যাঁ, তো এইবার আগের বাজেটগুলো হতো পশ্চিমবঙ্গে, আমি যেটুকুনি দেখেছি, কলতলার বাজেট, মানে ট্রেডমিল করতে করতে বাজেট, নিজে বলছেন আমি ট্রেডমিল করতে করতে বাজেট বানিয়েছি। 10 কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারণ করছেন একজন ট্রেডমিল করতে করতে। এটা যদি মনমোহন সিং বলেন ঠিক আছে, উনি ওয়ার্ল্ড ইকোনমিস্ট, বা অমর্ত্য সেন বলেন, বা ইউনো বড় বড় ইকোনমিস্ট যারা আছেন, ধরুন এখন যিনি আমাদের গেছেন প্ল্যানিং কমিশনে, উনি বলেন, মানতে পারি। ইনি কি করে বলেন? এনা তো সারা রাত জেগে পড়াশোনা করা উচিত। ট্রেডমিল করতে করতে বাজেট বানিয়ে দিয়েছিলেন। সেইখানে এটা একটা মুক্তির বাজেট। হ্যাঁ, এটা কলতলার বাজেট থেকে রাজপথের বাজেট, উন্নয়নের রাজপথের বাজেট, প্রথম কথা। সেকেন্ডলি, আপনি যদি দেখেন যে সব কটা জায়গাকে উনি ছুঁয়ে গেছেন এই বাজেটে। 2 মাস এখনো হয়নি, এটা তো টেম্পোরারি বলতে পারেন, আবার পরের বাজেটটা আরো সলিড বাজেট হবে। মোটামুটি হেলথ, এডুকেশন, ইনফ্রাস্ট্রাকচার, ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে হাইওয়েজ, রেলওয়েজ, এয়ারওয়েজ, ওয়াটারওয়েজ, বন্দর, এয়ারপোর্টস, নতুন নতুন চাকরি, মহিলাদের জন্য স্পেশাল স্কিমস, পিছিয়ে পড়া লোকেদের জন্য স্পেশাল পিন। তো কোনো জায়গা উনি ছাড়েননি। যখন কি কয়েক লক্ষ কোটি টাকা লোন করে বসে আছে, এরা তো উড়িয়েছে। কালকে একটা রিপোর্টে দেখছিলাম যে প্লেনে কত কোটি টাকা উড়িয়েছে আমাদের এই পার্টির ওই বংশধররা আর কি। তো প্লেনে যাত্রা কয়েকশো কোটি টাকা আর কি। তো ফলে সেইখানে একটা আশার বাজেট। মনটা খারাপ হয়ে যায় এইটা ভেবে যে আমরা বড় জীবনের একদম, আমাদের 50টা বছর চলে গেল, 15 বছর এই ট্রেডমিল বাজেট। হ্যাঁ, ওই মাদ্রাসাকে 6,000 কোটি টাকা দাও, আর ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের জন্য 1,400 কোটি টাকা। হ্যাঁ, লপসাইডেড বাজেট আর কি, যা ইচ্ছে করো। আর তার আগে 35টা বছর আমাদের কেটেছে দিতে হবে মানতে হবে শুনে। তো ফলে একটা মনে হচ্ছে যে ইকোনমিক্সটাকে সিরিয়াসলি নিয়ে চিন্তা করে, এবং দ্বিতীয়ত মনে হয় যেহেতু উপরের তলায় কেন্দ্রীয় সরকারও আছে পাশে, একটা আশার আলো দেখতে পাচ্ছি যে আমাদের গরিব মানুষগুলো একটু চাকরি পাবে, যেসব ভাইরা ডিএর আন্দোলন করছিল তাদের একটু শান্তি মিটবে, যেটা দেখলাম 20% উনি এখানেই দিয়ে দিলেন যে অক্টোবর মাস থেকে বোধহয় পেয়ে যাবে তারা। তো সেটা একটা দারুণ ব্যাপার, দুর্গাপুজোটা তাদের ভালো কাটবে, তারা রাস্তায় বসে আছেন। এদের অনেক লিডাররা, আমি যখন মিডিয়াতে যাই আমাদের পাশে বসেন, খারাপ লাগে দেখে, আমাদের মানে লজ্জায় আমাদের মুখ খুলতে পারি না। চাকরির যে স্ক্যামটা হয়েছিল বা এদের যে আন্দোলন, এগুলো দেখে মাথা নিচু হয়ে যায়। আমরা আমরা কোনো কিছু করিনি, কিন্তু মাথা নিচু হয়ে যায় নাগরিক হিসাবে এই রাজ্যের, যে আমরা কাদেরকে সহ্য করে চলছি। তো সেখানে এরা ঠান্ডা পাবে। 1 লক্ষ চাকরির কথা শুনলাম, তারা পাবে, পুলিশের চাকরি হবে, টিচারদের চাকরি হবে। তো মানুষ যেটা চায়, যে কোনো, এটা কোনো স্পেশাল কিছু না বাজেট, এই রকমই বাজেট প্রত্যেকটা স্টেটে হয়, বিজেপি হোক নন বিজেপি হোক। এবং আমার ব্যক্তিগতভাবে তো পাওয়ার কিছু নেই, কারণ আমি তো কেন্দ্রীয় সরকারের পেনশন পাই, এবং সেখানে আমার স্বাস্থ্য বা সবকিছু পরিষেবা, আমাদের তো জীবনটা যা ছিল ম্যাক্সিমামটা হয়ে গেছে। এবার আমার কেন ভাল লাগছে, আমার ভাল লাগছে যে এতদিন দেখতাম অন্যান্য রাজ্যে গেলে, আমরা ঘন ঘন রাজ্যে ঘুরি, যে তাদের কত রকম ফেসিলিটিস, কত রকম স্কিমস, কত রকম তাদের, মানে করাপশন তো সেখানেও আছে, কিন্তু সেখানে এই রকম জিজ্ঞাসার ব্যাপার নেই একটা। এই রকম যে সকালবেলা উঠে দুটো গালি না দিলে ভাত হজম হচ্ছে না আমাদের প্রধানমন্ত্রীকে, তা না। অনেক রাজ্যে আমি দেখেছি যারা বিরোধিতা করে রাজনৈতিক প্রচন্ড, কিন্তু তাদের রাজ্যে প্রধানমন্ত্রী গেলে তারা পাঁচিয়ে প্রণাম করে। আমি নিজে দেখেছি আর কি এগুলো। কেন করে? কারণ তাহলে যদি কিছু গুছিয়ে নেওয়া যায় সেই সেই আহ, ওই সময়টার সুযোগ নিয়ে। এখানে দেখি উল্টো স্কিম চলছে সারা ভারতবর্ষে। যেটা হচ্ছে এই আয়ুষ্মান ভারত, একমাত্র স্টেট সারা ভারতবর্ষে যে নেয়নি হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। এখন এরা নিল। এইটা কেন? আমি নিজের রাজ্যের লোকগুলোকে বঞ্চিত করে রাখবো ইগোর জন্য? তো একটু আগে আপনি যদি দেখেন, আপনার একটা কথার প্রশ্নের উত্তরে বলছিলাম যে 5 মিনিট লাগবে না আমাদের প্রাইম মিনিস্টারেরও ট্রাম্পের সাথে ঝগড়া করতে, বাট বঞ্চিত হবে তো আমাদের দেশ। সেই জন্য একটা সুন্দর সম্পর্ক বজায় রাখবার, সেখানে এখানে তো দেখছি যে যেহেতু এখন একই, মানে যেটা ডাবল ইঞ্জিন বলে সবাই, সেটা হয়ে গেছে। এবং তারপরে যেটা দেখতে পাচ্ছি যে এরা একদম ওই ট্রেডমিলে করে করে আমরা সবকিছু করে দিই, এরকম না করে
প্ল্যানিং করে প্রত্যেকটা খাতকে উনি ছুঁয়ে গেছেন। সে নদী বলুন, সে আপনি মানে সাধারণ মানুষ বলুন, একদম কৃষক বলুন। এবং সেইখানে আমার একটা আশার আলো জাগছে যে হয়তো 5-6 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে।